হাত দিও না। এই মালগুলো করে এরা আমাদের কাটে, আচ্ছা, কাটার এখানে দিয়েও রয়েছে। এখান দিয়ে রস বেরোয়, এখানে আসবে, এখানে এই বাটিতে পড়বে। আচ্ছা, এটা ধরো হচ্ছে নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হলো ত্রিপুরাতে আমাদের দ্বিতীয় দিন। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি মেসোমশাই তার পোষা পায়রাদেরকে ছাড়ছে। আমি এই সুযোগটা একদম হাতছাড়া করিনি, একদম ক্যামেরাবন্দি করেছি। খুবই ভালো লাগছিল। এরকম বাড়িতে অনেক অনেক পশুপালন করে। পায়রার সাথে সাথে মেসোমশাই এখানে বেশ কিছু হাঁসও পালন করেছেন। হাঁসের ঘর আমি তোমাদের দেখাচ্ছি। আর এখানে বেশ কিছু সবজি চাষ করেছে। তো সবজিগুলোও মানে ভীষণই তাজা। এখন উচ্ছে আছে, কুমড়ো আছে, ভেন্ডি আছে, অনেক কিছু সবজি আছে। তো আমরা এখন সকালবেলার ব্রেকফাস্ট সেরে স্নান সেরে এখন বাইরে একটু প্রকৃতিটাকে উপভোগ করছিলাম। তো খুব ভালোই লাগছিল। তো বিকেলবেলা আমরা খেয়ে দিয়ে রেস্ট করে দুপুরে বিকেলে বেরিয়েছিলাম একটু মেলাতে। এখানে নাকি আজকে বৈশাখী মেলা চলছে। তো বৈশাখী মেলায় এসে যেটা আমাকে সব থেকে বেশি মানে নজর কেড়েছে সেটা হলো এই যে পুস্তক বিতরণ। তো এখানে বিনামূল্যে পুস্তক বিতরণ করছে, যাতে বই পড়ার প্রতি বাচ্চাদের আকর্ষণটা বাড়ে। এখন তো বাচ্চা পুরো সবারই হাতে মোবাইল এসে গিয়ে বই পড়ার অভ্যাসটাই হারিয়ে ফেলেছে। বাচ্চারা তো পড়তে চায়ই না, আমরা বড়রাও এখন বই পড়ার অভ্যাসটা অনেক অংশে হারাতে বসেছি। তো এই উদ্যোগটা দেখে আমার খুব ভালো লাগলো। এখানে অনেক রকম নাচ গানের প্রোগ্রামের ব্যবস্থা করেছে। গরম তো প্রচণ্ড, মানে বাইরে পাখা ছাড়া থাকা খুবই মুশকিল হচ্ছে। এখানে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা দেখো যোগার মারফতে মানে যোগা করছে, ডান্স ফর্মে আর কি। তো মিউজিকের সঙ্গে ওরা যোগাটা প্রদর্শন করছে, খুবই ভালো লাগছিল। তো তারপরে আরও অনেকের ছোট ছোট মেয়েদের নাচ গানের প্রোগ্রাম ছিল। আমরা বেশিক্ষণ দেখিনি, কিছুটা দেখে আমরা এখানে চলে এসেছি। মেসোমশাই আমাদের নিয়ে এসেছে একটা ক্যাফেতে। তো ওখানে আমরা এখন মোমো অর্ডার দিয়েছি, আর দেখা যাক কী কী আসে। তো মেসোমশাই আমরা সবাই মিলে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম। ক্যাফেটা খুব সুন্দর করে সাজিয়েছে। তো ত্রিপুরাতে অনেক অনেক কিছু তথ্য সংস্কৃতির ব্যাপারে বেশ মানে সোচ্চার আছে। আর আমি এই বইগুলো সংগ্রহ করেছি, বাড়ি গিয়ে পড়বো। এটাই আমার কাছে একটা মানে বড় পাওয়া, ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমাদের মোমোটা এসে গেছে, আর সঙ্গে চিকেন পকোড়া টাইপ কিছু একটা এসছে, এটা নামটা বলতে পারবো না। যাই হোক, মেসোমশাই অর্ডার করেছিল এটা, আর সঙ্গে লস্যি এসছে। তো চলো এখন এটা এনজয় করা যাক। তোমরাও সঙ্গে থাকো আর আমার ব্লগটা পুরোটা দেখতে থাকো। আজকে অনেক কিছু রয়েছে আমার এই ব্লগে। তোমার বাংলাদেশ বর্ডার থেকে রাবার গাছের বাগানে ঘুরে ঘুরে রাবারের আঠা কিভাবে সংগ্রহ করা হয়, রাবার কিভাবে তৈরি হয়, তারপরে বাংলাদেশ বর্ডারটা কতটা কাছে, মানে ত্রিপুরা থেকে কত পাশে বাংলাদেশ বর্ডার, একদম মানে নদী পেরোলেই আর হাঁটু জল নদী রয়েছে। তো সবটা ঘুরে ঘুরে আমরা দেখেছি, আর সবটা তোমাদের জন্য তুলে নিয়ে এসেছি। অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লেগেই থাকে এতটুকু, তো ভিডিও শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলো না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে থেকো, এটুকুই আশা করি। তো চলো, আর হ্যাঁ, তোমাদের মূল্যবান কমেন্ট আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। কমেন্টে আমাকে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এখন আমরা নেক্সট দিন সকালবেলা, তখন বাজছে এখন ধরো তোমার 11টা এরকম হবে। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারে। এই জায়গাটার নাম বিলোনিয়া, ত্রিপুরার বিলোনিয়া একটা জায়গা। তো সেই জায়গা থেকে বর্ডারটা কত কাছ থেকে দেখা যায় সেটাই দেখাচ্ছি। এটা হলো ইন্ডিয়ার। আর এই দেখো, আমরা একদম বর্ডারের গায়ে এসে একটা ফটো শ্যুট করছিলাম। সোনু তো ট্যাচু হয়ে গেছে, ভাবছে আমি ফটো তুলছি। বাংলাদেশ বর্ডারে আছি আমরা। ত্রিপুরা বেলোনিয়া হচ্ছে ত্রিপুরা বাংলাদেশ বর্ডার। এখানে আমরা এসেছি, বেলোনিয়া হচ্ছে বর্ডারে এসেছি। এখান থেকে সমস্ত কী বলে সিমেন্টের ট্রাক এখানে আসছে। এখানে এসে ট্রাক চেঞ্জ হচ্ছে, ইন্ডিয়ার ট্রাকে ট্রান্সফার হচ্ছে সব কিছু। তো বাংলাদেশ সিমেন্ট কি সস্তা নেই আমাদের এখান থেকে? একটু কম।
মানে বাড়ি কি ইয়া নেই? এই ছিল বর্ডারের মানচিত্র। তো এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাব রাবার বাগানের দিকে। এই দেখো রাবার কিভাবে রোদে শুকাচ্ছে। এরা প্রসেস আছে, আঠাগুলো নিয়ে এসে বাড়িতে কেমিক্যাল মিশিয়ে ওরা ট্রেতে রেখে রাতভর রেখে দিলে ওটা জমাট বেঁধে যায়। জমাট বাঁধার পর ওরা রোদে এইভাবে শুকিয়ে নেয়। তারপর এবার ওটাকে সেল করা হয়, বিক্রি করা হয়। রবার ত্রিপুরার মানুষদের কাছে এখন একমাত্র মূলধন হলো তোমার জীবিকা নির্বাহের জন্য একমাত্র ভালো উপায় হলো এই রবার চাষ করা। রবারে খুব ভালো পয়সা পাচ্ছে। এখানকার মানুষদের সঙ্গে কথা বলে আমি সেটাই জানলাম। তো চলো এখন যাওয়া যাক। হলো রবার বাগান। আমরা এখন ওই বর্ডারের ইন্ডিয়ায় আছি, আর ওই দিকে বাংলাদেশ। বাংলাদেশ কি ওখান থেকে শুরু নাকি? মাঝখানে কি নদী আছে? নদীতে জল আছে? না না, জল থাকে না তো অনেক সময়, তাই না? রোদের মধ্যে এখন কড়া খাটখাটে রোদের মধ্যে আমরা যাচ্ছি এখন বাংলাদেশ বর্ডার। বাংলাদেশ চলে যাওয়ার মতো একটা জায়গা খুঁজে বার করছি, যদি কোথাও দিয়ে ফাঁক ফোকর দিয়ে যেতে পারা যায়। এখানে ফুটবল গ্রাউন্ড। যারা যারা এখানে গার্ড দেয় তারা খেলে নাকি? এদিকে রাবার বাগান এসেছে আমাদের সাথে। শোনো, হাই হ্যালো করো একটু। চলো এখন রাবার বাগানে যাওয়া যাক। রাবার বাগানে চলে এসেছি, একদম ভিতরে গিয়ে কাছ থেকে দেখাই রাবারে কিভাবে আঠাগুলো। এই যে একটা সিটিং অ্যারেঞ্জ করেছে না এখানে, এই যে সেট করে রেখেছে বাঁশের, এটাকে মাচা বলে আমরা, তোমরা কি বলে জানি না। তো এখানে বসে এরা রাবার বাগান পাহারা দেয়। আর রাবার বাগানে যারা রাবার চাষ করে তারা নাকি দিনে 3 বার আসতে হয়। সকালে একবার এটা লাগানোর জন্য, আঠাটা নেবার জন্য। আচ্ছা, এখানে রয়েছে এখান দিয়ে রস বেরোয়, এই বাটিতে পড়বে। আচ্ছা, এটা ধরো হচ্ছে 3 ঘন্টা লাগবে এটা বাটিতে ভর্তি হতে। এখনো তো পড়েনি পুরোটা রাবার বাগান। এখানে আঠা যেরকম ইয়ে হয়, পাতাগুলোও নাকি বিক্রি হয়। ভর্তি করবে। এগুলো মেসোর দোকানে সব বিক্রি হচ্ছে। লাগাও রাবার গাছগুলো লাগিয়েছে। আর খেজুর গাছে যেরকম রস সংগ্রহ করা হয় সেরকম রাবার গাছের রস সংগ্রহ। বাটি লাগানো আছে কই সবগুলোতে, প্রত্যেকটা গাছে বাটি লাগানো। দেখো এই আঠাটাই কত মূল্যবান। 1 কেজি একটা যদি রবার বিক্রি হয় তাহলে 100, এখানে 60 টাকা দাম। 160 টাকা তৈরি করে দেবে। 60 টাকা, 160 টাকা দাম 1 কেজির দাম। সেটা বাইরে আরো কত দাম হয়ে যায়। আবার মেশিনে ফেলে টায়ার তৈরি করা হয়। আর একদমই চোখের ডিস্টেন্সই বাংলাদেশ দেখা যাচ্ছে, ওই পাটটা দেখা যাচ্ছে। এই যে বাগান সে আছে কোটিপতির লোক, এত বাগান, এত ইয়ে আছে, প্রচুর গাছ আছে, প্রচুর গাছ আছে। এগুলোর স্যাপলিং কিনতে কত টাকা নেবে? চলো বর্ডারটা, ওই নদীটার দিকে যাওয়া যাক বাংলাদেশের আর ত্রিপুরার মাঝখান দিয়ে যে নদীটা বয়ে গেছে। আচ্ছা, এই নদীটার নাম কি জানো? না জানি না। বেহুলা? না, বেহুলা তো ডেফিনেটলি নয়। শোনো, সবই বেহুলা লাগে। এই যে এখন জল আছে, ও বাবা, এখন তো এটা দেখা যাবে না, আর নদীতে নামাও যাবে না। বেশ ভালোই জল আছে। সম্ভবত নদীটার নাম গোমতী নদী। তো আমি এতটাও শিওর নই। তোমরা যারা যেখান থেকে দেখছো আমাকে একটা কমেন্ট করে জানিও। আর এই নদীটার নাম যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। তোমাদের কমেন্টগুলো ভীষণই মূল্যবান আমার কাছে। তোমাদের কমেন্টগুলো পেলে আমি যারা যারা বাংলাদেশ থেকে আছো তারা বুঝতেই পারছো আমরা কোনখানে এসে দাঁড়িয়ে আছি। আর এদেশেরও অনেক লোক আছে যাদের রিলেটিভ এখনও ওখানে আছে। সোনার বাংলা, রূপসী বাংলা, আমার ভারতও, বাংলাদেশও। ওই যে চেকপোস্ট দেখা যাচ্ছে দূরে, চেকপোস্ট। নদীতে এখন ভালোই জল আছে। বাব্বাটা তো নেমে পড়বে মনে হচ্ছে নদীতে স্নান করার জন্যে। কি অদ্ভুত ব্যাপার। ঠিক আছে, বাংলাদেশের মাটি, এই যে বাংলাদেশের উপর মাঝখানে একটা ক্যানেল, এখানে কোনো ফিনিশিং নেই, বিনা ফিনিশিংয়ে বসে আছে সবাই। বিএসএফ ওখানে গার্ড দিচ্ছে। হ্যাঁ, এই নদী হাঁটু জল নদী, হাঁটু পার হলেই বাংলাদেশ। হামাগুড়ি দিয়ে পৌঁছালি বাংলাদেশ পৌঁছে যাবে। কিন্তু এখানে আমরা ন্যাচারালি যে রাবার গাছগুলো দেখি, যে মোটা মোটা পাতা, বড় বড় পাতা, সেগুলো কিন্তু না, এগুলো সেগুলো নয়, এটা ছোট ছোট পাতা। হ্যাঁ,
ঠিক আছে, আমরা ভাবলাম ওইটা রাবার গাছ, কিন্তু ওতে মনে হচ্ছে ওতে ওটাও রাবার গাছ অবশ্যই, কিন্তু এই গাছগুলোই স্পেশালি এখানে চাষ হয়। হুম। এটা থেকেই মানে আঠা বা ওই গছটা সংগ্রহ করে। তো বন্ধুরা চলো এখন ফেরা যাক। রাবার বাগান দেখে, বাংলাদেশ বর্ডার দেখে মনে হচ্ছিল যে ওই দেশের মানুষগুলো কেমন আছে, একটু গিয়ে যদি দেখে আসতে পারতাম, কিন্তু পাসপোর্ট ভিসা ছাড়া যে একদমই এটা সম্ভব নয়। তো যাই হোক, দেখাশোনা করে পাশ থেকে একদম চলে এসেছি আবার ঘরে। মেশোর সময় হয়ে গেছে আবার তাদেরকে ঘরে ঢোকানোর, পায়রাগুলোকে ছোট বাচ্চা দিয়েছে কিছু, তাদেরকে এখন ঘরে। তো আজকের মতো এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আজকের মতো এটুকুই। টাটা।